नमस्कार बंधुरा सिरियाल सात कहन चैनले आपनादेर स्वागत जानाई। चले एसेछि भोले बाबा पार करेगा सात कहन निये। देखा जाच्छे नार्सिंग होमे तो झिल और चैतिर तो बहस होच्छे। तो झिल लास्टे बोललो हाँ चैती दी आमी तोमाके विश्वास करी ना। आगे आमी अनेक गुमरे गुमरे थाकताम, मनेर दुःखटा मनेर कष्ट आमी काउके बोलताम ना, मनेर कथागुलोও काउके बोलताम ना। किन्तु एखन आमी से ठीक करेछि जे आमी सब कथा सबारই सामनेই बोलबो। हाँ ठीकই তুমি বুঝেছো। আমি তোমাকে একা ছেড়ে দাদু ভাইকে রাখতে চাই না, সেই জন্যই আমি যাচ্ছি না খেতে। কারণ তুমি তো সব সময় এটাই প্রমাণ করার চেষ্টা করো যে আমি গুড ফর নাথিং, আমি ক্যালাস, আর তুমি সেটাই করবে। কোনো একটা ওষুধ খাইয়ে দিবে দাদু ভাইকে, অসুস্থ হয়ে পড়বে, আর তুমি আমাকে ফাঁসাবে, আমার ঘাড়ে দোষটা চাপাবে। তখন বলছে যে কি তুমি এত বড় কথা বলছো আমাকে, তখন এই সব কথা বলতে পারলে? তখন ঝিল বলল কেন বলতে পারবো না, তুমি আমাকে আগেও এমনিভাবে ফাঁসিয়েছো আমার নামে মিথ্যা বলে, তা আমি সেই রিস্কটা নিতে চাই না। আমি দাদু ভাইকে ছেড়ে কোথাও যাব না, চাই কিছুই করো। নিয়ে তখন বলছে যে দেখলি সাক্ষ্য আমাকে কেমন। ও তখন বলছে দেখ চৈতি, এটা হসপিটাল, রিয়াক্ট করিস না এইখানে। হ্যাঁ তখন দাদুকে বলছে তুমি যে এত দাদু ভাই করছো, দাদু ভাই তো তোমাকে পছন্দই করতো না, পছন্দই করে না, কি দাদু ভাই বলো। তখন দাদু ভাই বললো যে দেখো চৈতি, সেটা আর কি করে বলি বলো, ওই মেয়েটার জন্যে আজ আমি প্রাণে বেঁচে আছি। সেই সময়টাতে ও যদি আমাকে না বাঁচাতো তাহলে তো আমি মরেই যেতাম, সেটা আর বলতে পারছি না। হ্যাঁ ওই মেয়েটা অনেক করেছে, সারাদিন আমার কাছে থেকেছে, আমার অনেক সেবা করেছে, আমি ওকে দোষ দিতে পারবো না। হ্যাঁ ও যখন বলছে ও খেতে যেতে পারবে না, তো তোমরা যাও, তুমি খেয়ে আসো গা। আর সত্যিই তো ওর নামে তো ওকে তো অনেকবার ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ ও হয়তো সেই জন্যে সেই রিস্কটা নিতে চাইছে না, সেই কোনো রকম ভুল ভাল ওষুধ যদি খাওয়ানো হয়, যদি কিছু অসুস্থতা বেড়ে যায়, তখন তো আবার সবাই ওকেই দোষ দেবে। তো ঝিল সেটা চাইছে না, আর সেই জন্যেই ও আমার কাছ থেকে যেতে চাইছে না। নিয়ে তখন বলছে দাদু ভাই কিন্তু ও থেকেই কি করবে, আমি তো ডাক্তার, আমি কিছু কমপ্লিকেশন হলে তা আমি হ্যান্ডেল করতে পারবো, ও থেকে কি করবে। তখন ঝিল বলল যে আশা করি আর কমপ্লিকেশন হবে না, কারণ তাহলে দাদুভাই যে হতো সেটা আগেই হতো, এখন আর হবে না, কারণ দাদুভাই এখন সুস্থ হয়ে গেছে। সেই জন্যে আমি তোমার কথাই কোথাও যাব না। আর আমি যখন দাদুভাইকে বাড়ি নিয়ে যাব তারপরেই আমি খাবো। তুমি তো জানোই আমি অনেক জেদি মেয়ে, আমাকে তুমি চাইলেই যে আমি চলে যাব সেটা তো হবে না। আমাকে দাদুভাই যতক্ষণ না সুস্থ হয়ে বাড়ি ফিরবে ততক্ষণ আমি এক পাও কোথাও যাব না, আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। তখন বলছে দেখলেন তো দাদুভাই বললো ঠিক আছে চৈতি তুমি যাও, খেতে যাও। ও যখন বলেছে ও খুব জেদি মেয়ে, আর ও যখন বলেছে আমাকে ছেড়ে ও যাবে না, তখন যাবে না, তুমি যাও। তখন বলছে সাক্ষ্য দেখছিস তো কেমন করে আমাকে অপমান করে কথা বলছে। তখন সাক্ষ্য বলছে চৈতি এত রিয়াক্ট করিস না, ও বাড়ির বউ, আর ও যখন সব কিছু ওইখানে আছে ও সামলেই নিতে পারবে, ওকে তুই ওইভাবে কথা শোনাস না, তোর খেতে হলে তুই যা। তখন বলছে তাহলে তুইও চল আমার সাথে। তো তখন সাক্ষ্য বলল যে আমার স্ত্রী ঝিল, ও না খেয়ে আছে, আমি কি করে চলে যাব, এক যাত্রায় পৃথক ফল হয় কি করে, যখন ও যাবে তখনই যাব আমি। তখন চৈতি রেগে মেগে চলে গেল। এদিকে দাদু বলল যে ও তো রেগে চলে গেল। তখন বলছে যাক দাদু ভাই, তাতে আমার কিছু যায় আসে না, তুমি সুস্থ হয়ে গেছো, ভালো হয়ে গেছো, আমি এটাই চেয়েছিলাম বাস। তখন দাদু বলছে যে সাক্ষ্য এখন তো কেউ নেই, আমি একটা কথা বলতে চাই। তো বলছে কি কথা। বলছে দেখ এই মেয়েটাকে আমি নানা কারণে অনেক অপমান করেছি, কিন্তু আজ আমি বুঝতে পারছি যে এই মেয়েটার মনটা অনেক ভালো, আমি এর কাছে ক্ষমা চাই। ঝিল তুমি দুহাত জোড় করে, দাদু বলছে ঝিল তুমি আমাকে ক্ষমা করে দাও।
তখন ঝিল বলছে যে দাদুভাই এইসব কথা কেন বলছো, ছি ছি, তুমি আশীর্বাদ করো, এইসব কথা আমি ওইসব কথা মনে রাখিনি, তুমি গুরুজন তোমার যেমন ভালো মনে করেছো তেমনি ব্যবহার করেছো, এই সব বলো না, তুমি আমাকে আশীর্বাদ করো। স্বাক্ষর এগুলো দেখে খুব এটা বুঝতে পারলো দাদুভাইও আর সাক্ষ্যও যে ঝিলের মন অনেক বড়। আর এদিকে দেখা যাচ্ছে যে মিলি আর ওর মা মিনু দাঁড়িয়ে আছে। তো বলছে আমরা একটা গাঁয়ের দিকে ছোটোখাটো বাড়ি করে চলে যাব। তখন বলছে কেন? শতরূপা বলছে তোমাদের জামাইয়ের তো অনেক টাকা, জামাইকে বলবে। তখন বলছে যে দেখো আমার বলছে না, তারপরে শোধ দিয়ে দিবে। তখন বলছে যে না, এম, না মাসিমা, ইয়েকে বলছে স্বাক্ষর ঠাকুমাকে আর কি, যে আমরা অত টাকা কখনো শোধ দিতে পারবো না, তার থেকে একটু একটু করে জমিয়ে গায়ের দিকে বাড়ি। আর বলছে তোমার বরের কি খবর? বলছে হ্যাঁ ও দিল্লিতে আছে, ওইখানে তো থাকা খাওয়ার অনেক খরচা, তার মধ্যে যেটুকু হয় ও টাকাটা পাঠিয়ে দেয়। তখন শতরূপা বলছে যখন কিছু লাভই হচ্ছে না তখন দিল্লি কেন পাঠিয়ে দিলে? বলছে যে আমি পাঠাইনি, ও নিজেই গেল, কাজের একটা সুযোগ ছিল ওইখানে। তবে হ্যাঁ এটাও তোমাদের তো অজানা নাই, লোকটা এইখানে থাকলে ওই মেনকাকে কিছুতেই ছাড়তো না, আর সেটা দেখে আমাদের মেয়েদের কষ্ট হতো, ওই কারণেই গেছে, ঠিক আছে। তখন বলছে তবে হ্যাঁ এমনিতে মানুষটা খুব ভালো। নিয়ে সাক্ষ্য ঠাকুমা বলছে যে দেখো যখন মানুষটা আমার বাড়ি ছিল তখন আমি বুঝতে পারিনি, এখন নার্সিংহোমে আছে, তো আমার কত কষ্ট লাগছে। তখন বলছে হ্যাঁ মাসিমা ঠিকই বলেছেন, মানুষটা হচ্ছে বট গাছের ছায়া, যেমন আমার এই মিলির বাবা ছিল তখন এমনি খুব ভালো মানুষ, বাস কতগুলো খারাপ গুণ ধরে নিয়েছিল, খারাপ মানে অবগুণ ঢুকে গেছিল ভেতরে, নাহলে এমনিতে মানুষটা খুব ভালো। তখন মিলি বলছে জানেন ঠাম্মি, মানে বাবার খুব শরীর খারাপ হয়েছে, মানে খুব কাশছে, ফোন করলে বেশিক্ষণ কথা বলে না। তবে হ্যাঁ আমরা ঠিক করেছি যে গ্রামের দিকে যখন জমি কিনে একটা ছোটোখাটো ঘর কিনবো, তো বাবা ঝিল তো নিজের আপনার ভালো আছে, শান্তিতে আছে, আর বাবাকে আমরা এখানেই নিয়ে আসবো। তখন সতর্ক বলছে এটাও সত্যি কথা মানতে হবে, সেদিন ঝিল যদি না থাকতো বাবাকে বাঁচানো যেত না, ঝিলেই ছিল। তখন এই মিনু বলছে যে ঝিলের মনটা খুব বড়, তোমরা ওকে বুঝতে পারো না, বুঝতে পারো নি। দেখো গরিব ঘরে জন্মানোটা কোনো দোষের নয়, বস্তিতে থাকাটাও কোনো দোষের নয়। তোমরা যে বলো না যে চোরে বেড়াতো না, ও রোজগারের আশায় ঘুরে বেড়াতো, মেয়েটা রোজগার করতো, রোজগারের আশায় বেড়াতো। তবে হ্যাঁ এখন তোমাদের বাড়িতে আছে, সংসার করছে, এটা দেখে আমার সুখ, আমার অমন সুন্দর একটা জামাই হয়েছে সেটা দেখেই আমি খুশি। তবে মেয়েটার আমার খুব আকাশের মতন বড় মন, তোমরা ওকে একটু ভালোবাসবে তোমাদেরকে উজাড় করে দেবে ওই মেয়ে। বলছে আচ্ছা ঠিক আছে মাসিমা আমরা যাচ্ছি। বলছে হ্যাঁ যাও, তোমাদেরকে তো আবার ভাত খেতে হবে রান্না করে, তো যাও তোমরা। এইদিকে দাদুভাই বলছে যে তারপরে দেখা গেল যে ওরা সবাই ঘরে এসছে পরে বলছে যে বলছে দাদুভাইকে বলছে কেমন আছো তুমি? বললে এখন ভালো আছি, এই মেয়ে এই ঝিল সব সময় আমার কাছে কাছে থেকেছে, 1 মিনিটের জন্যও সরেনি আমার কাছ থেকে, কি খেয়েছে কি না খেয়েছে, ঘুমায়নি, সব সময় আমার কাছে থেকেছে। তখন সাক্ষ্যর মা বলছে যে ওইখানে থেকে নিয়ে কী করছিল? তোমার ডাক্তারি শিখছিল সব সময়, আপনার কাছে থেকে নিয়ে কি ও ডাক্তারি শিখছিল, যাতে ভবিষ্যতে কিছু আমাদের যদি হয় তো সে আমাদের পাশে দাঁড়াতে পারে। তখন বলছে যে ডাক্তারি শিকার কি আছে? তখন চৈতি বলে উঠছে যে দাদু ভাই আমিও তো ছিলাম, কই আমার নামে তো একবারও বলছো না, আমি সব কিছুতে ছিলাম, তোমাদের সব কমপ্লিকেশনে আমি ছিলাম, সব কিছুতে আমি ছিলাম, তো তুমি কই আমার নামটা তো বলছো না। তখন সাক্ষ্য বলছে যে হ্যাঁ দেখ চৈতি, দাদুভাই নার্সিংহোমের ডিরেক্টর, সেই জন্যে নার্সরা এমনিতেই উজাড় করে সেবা করেছে দাদুভাইকে, আমাদেরকে কোনো বলতেও হয়নি, ইনস্ট্রাকশন দিতে হয়নি। আর কার্ডিওলজিস্ট তুই কোনো তোর সাবজেক্ট মানে এই তুই যে করেছিস সেটা তো এইটা তোর ডিপার্টমেন্ট না, যা করেছি আমি আর মেজকা করেছি। হ্যাঁ ঝিল সময় মতন ওষুধ খাইয়ে দিয়েছে, থেকেছে, তো এইখানে তোর কোনো করার স্কোপেই ছিল না। তখন বলছে হ্যাঁ তোরা কি বলতে চাইছিস, আমি কিছুই করিনি। তখন ওর মেজ কাকাটা বলছে যে না
চাইলে শ্রীরঞ্জন বলছে চাইলে তুমি করতে পারতে, কিন্তু এখানে তোমার করার স্কোপ ছিল না, এটা তোমার ডিপার্টমেন্টেই নয়। তখন বলছে যে দাদুভাই ওর সামনে থাকাটা দেখলো, আমার করাটা দেখলো না। বলছে তুই মিথ্যে ক্রেডিট নিচ্ছিস কেন? তোর কিছু করারই ছিল না তো তুই করতিস কি? তখন ঝিল বলল যে সত্যি কথা তো, তোমার কিছু করার ছিল না, হয়তো সুযোগ পেলে তুমি অনেক কিছুই করতে পারতে, কিন্তু তোমার তো এটা সাবজেক্ট না। আর আমি তোমাদের মতন মেডিকেল স্টুডেন্টও নয়। আমি যেমনভাবে আমার নিজের মতন করে আমি দাদু ভাইয়ের পাশে থেকেছি, সেবা করেছি। তখন স্বাক্ষর মা বলে উঠছে, তুমি তো অর্ধেক, তুমি কি সেবা করছিলে শুনি? তুমি তো হ্যাঁ। তারপরে আবার শতরূপা বলছে, বাবা আপনি একটুতেই গলে গেলেন, ওই মেয়েটা আপনি গলে গেলেন। তখন বলছে যে দেখো, গলে না যে করি কী করে, ওই মেয়েটা তো ছিল সবসময়, খাইনি দায়নি আমার পাশে ছিল, আর ওই মেয়েটার জন্যই আমি প্রাণে বেঁচেছি। হ্যাঁ। তখন স্বাক্ষর মা বলছে যে ও কি ওষুধ দেবে, ও তো অর্ধেক ওষুধের তো স্পেলিংয়েই পড়তে পারে না। তখন ঝিল বলল যে স্পেলিং যদি না পড়তে পারতাম তাহলে দাদুভাই সুস্থ হতো কি করে? অতটা পড়াশোনা আমি জানি যে আমি স্পেলিং পড়তে পারি, না হলে দাদুভাইকে সুস্থ করতে পারতাম না। আর যারা পড়তেও জানে না, যারা অক্ষর জ্ঞান সামান্য আছে, তারাই মানে স্পেলিং মিলিয়ে ওষুধ দিতেই পারে। হ্যাঁ, এর মধ্যে কিছু না। তারপরে চৈতিকে বলল যে দেখো, তুমি হয়তো সুযোগ পেলে অনেক কিছু করতে পারতে, তবে এটা তোমার সাবজেক্ট ছিল না, কিন্তু আমি তোমাকে সেই সুযোগটা দিইনি। কারণ হ্যাঁ, সুযোগটা দিলে তুমি অনেক কিছুই করতে পারতে। বুঝেছো তো? মানে এইখানে এ তো হলো আজকের এপিসোডের গল্প। দেখা গেল এইখানে চৈতিকে ঝামা ঘষে দিয়েছে মুখে ঝিল, সাক্ষ্য দুজনাই। আর আমরা দর্শকরা এটাই চাই, আমরা চাই চৈতি যত বলে চৈতিকে চুপসে দেওয়া হোক। এইটাই আমরা দর্শকরা, এইটাই আমরা চাই মেকার্সদের কাছ থেকে। আর এই যে দুটো এপিসোড দিয়েছে, আমরা এতে খুব খুশি। হ্যাঁ, এইবারে দেখা যাচ্ছে যে দাদু ভাইয়ের মন তো গলেছে, ঠাম্মিরও মন গুলেছে, শতরূপাও একবার, বাকি সবারই মন কখন গলে, ঝিল কেমন করে সবারই ভালোবাসা আদায় করে নেয়, সে তো আগামী এপিসোডগুলোতে দেখব। তবে স্বাক্ষর মা তো মানে শিল্পী হওয়ার যোগ্যতাই রাখে না। একটা শিল্পী কত উদার মনের হয়, সে গরিব দুঃখী উঁচু নিচু কাউকে দেখে না, ছোট লোক বড় লোক কিচ্ছু ভেদাভেদ করে না। এত বড় মন হতে হবে তবেই সে হবে শিল্পী। কে ধরনের শিল্পী ভগবান জানে। এ সব সময় নিজের পুত্রবধূকে, হ্যাঁ, তবে সাক্ষ্য যেটা বলেছে যে মা তুমি খুব অকৃতজ্ঞতা, সামান্য কৃতজ্ঞতা বোধটুকু তোমার নেই, তখন খুব ঝাল লেগেছে। এটা ঠিকই বলেছে, যেমন মা তেমনি ছেলে, ঠিক জবাব দিয়েছে। হ্যাঁ, মা যদি এমনি সবসময় করতে থাকে তো ছেলেদেরও এমনি জবাব দেওয়া উচিত, আমি তো মনে করি। তো স্বাক্ষর মায়ের শিল্পী হবার কোনো যোগ্যতাই নেই, যার মন এত ছোট এত সংকীর্ণ যে মানুষকে এত ভেদাভেদ করে, সে কিসের শিল্পী? আর তবে হ্যাঁ, সিরিয়ালটা এবারে খুব ইন্টারেস্টিং লাগছে, আমরা এমনিই দেখতে চাই। আমরা ঝিল যে বুঝিয়ে দিল ভালো করে চৈতিকে যে আমি যদি সরে যেতাম দাদুভাইকে উল্টাপাল্টা ওষুধ খাইয়ে তুমি অসুস্থ করতে, আর সেই বিলটা তুমি আমার উপর ফাড়তে। কারণ আর দাদুভাইও বলল যে ও তো আগেও অনেক ফেঁসেছে, সেই জন্য এইবারে কারণে ফাঁসতে চায়নি, তাই ও আমার কাছ থেকে সরে যায়নি। মানে দাদুভাইও যে চৈতিকে বুঝিয়ে দিয়েছে যে তুমি যেগুলো আগে ঝিলের উপর যে তুমি ইলজামগুলো লাগিয়েছিলে সেইগুলো সব ভুল। এবারে দাদুভাইও বুঝতে পারছে যে চৈতি যত বদনাম করবার চেষ্টা করেছে ঝিলকে, সব এইগুলো চৈতির বদমাশি। তো সে যাই হোক বন্ধুরা, আর এই দুটো এপিসোড খুব ভালো, আগামী এপিসোডগুলোকেও দেখবো আমরা, যে এমনি করেই ঝিল যেমন সবারই মুখ বন্ধ করে দেয়, আর তাহলেই ভোলে বাবা পার করেগা খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও